থেকে ফিরলেন মুক্তকেশী। সঙ্গে নিয়ে এলেন সেজমি সুরাজকে। না, তীর্থপথে কুড়িয়ে পাননি তাকে। সম্প্রতি তার বর কটকে বদলি হয়েছে, তাই সেখানেই দু একদিন থেকে একেবারে সঙ্গে করে নিয়ে এলেন। বললেন, এত বড় খবরটা চেপে বসে আছিস সুরি? ধনী বটে, এই সময় কখনো একা থাকে? সুরাজের বরের বদলির কাজ। সুরাজ মেম সাহেবের মতো স্বামীর সঙ্গে সঙ্গে ঘোরে। চাকর ঠাকুর আরদালি বেহারা সকলের সঙ্গে কথা বলে। বর এতটুকু এদিক ওদিক করলে পলকে প্রলয় করে। অবশ্যই সে প্রলয় মুক্তকেশীর মতো নয়, প্রলয়েরই পরিচয় ঘোষণা মাত্র। ভঙ্গিটা অতএব সভ্য মার্জিত। সুরাজকে দেখলে বোঝবার জো নেই একদা সে এ সংসারের মেয়ে ছিল। সুরাজ সর্বদা টাইট জ্যাকেট বডি পরে থাকে। সুরাজ একা গয়না পরাকে সেকেলে বলে হাসে। সুরাজ মাথায় সোনার চিরুনি বসিয়ে খোপা বাঁধতে নারাজ। সুরাজ নাকি স্বামীর কর্মস্থলে জুতো পায়ে দেয়। সুরাজ কদাচুই আসে। শেষ এসেছিল বিরাজের বিয়ের সময়। গোলমাল দেখে বরকে চিঠি লিখে মেয়াদের আগেই সরে পড়েছিল। এবার যে এলো সেটা ইচ্ছেই নয়, নিতান্তই মায়ের নির্বন্ধাতিশয্যে। বড় বলল, সত্যিই বটে, এতদিন পরে যখন আবার হচ্ছে, মার কাছে থাকলেও হয়তো ভালো কলকাতা শহর। একটি ছেলে সুরাজের। 10 বছর পরে আবার এই ঘটনা। মুক্তকেশীর কি শুধুই মাতৃস্নেহ? তার উপর বাড়তি আরও কিছু ছিল না? তার এই 16 আনা স্বাধীন মেম সাহেব মেয়েটিকে আত্মজনের সামনে দেখাবার বাসনাও ছিল নাকি? এর আগে যখন এসেছে তখন এত সুখ স্বাধীনতা ছিল না। শাশুড়ি মাগি ছিল বেঁচে, এখন সে বালাইও গেছে। মেয়েকে তাই বুকে করে নিয়ে এলেন মুক্তকেশী। আর জনে জনে ধরে ধরে শোনাতে লাগলেন, এত বড় ঘটনা আমি মা আমাকে জানায়নি। সুরাজ লজ্জা পেয়ে বলে, কি একেবারে ঘটনা? মা যেন কি? আর দেখছ না বুঝি এ ঘটনা? মুক্তকেশী বলে ওঠেন, দেখব না কেন? নিয়তই দেখছি, হাঁস মুরগির মতো রাত দিন প্যাক প্যাক করে বংশবৃদ্ধি করছে, দেখছি না? তার সঙ্গে আর তোর তুলনা করিস না মা। সুরাজ লজ্জা পেয়ে চুপ করে। কিন্তু সুরাজ এ সংসারে হাঁপিয়ে ওঠে। একদা যে এইখানেই থেকেছে সে কথা যেন তার নিজেরই বিশ্বাস হয় না। সুরাজের দাদারা কি স্থূল, কি অমার্জিত, কি সেকেলে। সুরাজের বৌদিরা যেন ঝি চাকরানির পর্যায়ের। সুরাজের ভাইপো ভাইজিগুলো যেন গোয়ালের গরু ছাগল। আশ্চর্য! ভালোভাবে থাকতে ইচ্ছে হয় না এদের? সেই কথাই জিজ্ঞাসা করে সে। বলে, সংসারে খরচ তো কম হতে দেখি না, অথচ সৌষ্ঠবের বালাই নেই কেন বলো তো তোমাদের? খরচটা অবশ্য বড়লোক সুরাজের খাতিরে একটু অতিরিক্তই করা হয়েছিল। বিরাজ এক ধরনের বড়লোক, এ আর এক ধরনের। বিরাজের কাছে চক্ষুলজ্জা নেই, এর কাছে সেটা আছে। তবু লজ্জা কি বাঁচানো যাচ্ছে? লজ্জাদের চতুর্দিকে ছড়ানো। সুরাজ বলে, স্বামী ধমক দেবে আর তাই সইতে হবে? কেন, দড়ি কি নেই জগতে? সুরাজ বলে, পড়ে মার খাও বলে এত অত্যাচার তোমাদের ওপর। নিজের মানটি নিজে রাখতে হবে বাবা। সেজদাই বা হঠাৎ সংসারে দণ্ডমুণ্ডের কর্তা হলো কেন তাও বুঝি না। আর মেজদার ওই সন্দেহবাদী সহ্য করো কি করে মেজ বৌদি? ভেবে পাই না।
ধোবার সামনে বেরিয়েছিল বলে তোমায় যাচ্ছে তাই করলো মেজদা। আমি তো দেখেই আমি হলে কি করতাম জানো? ওকে দেখিয়ে দেখিয়ে রাস্তার লোকের সঙ্গে গল্প করতাম। সুবর্ণ এ ধরনের কথায় চুপ করেই থাকে। সুবর্ণ এই সহানুভূতির মধ্যে প্রচ্ছন্ন একটা অপমানের জ্বালা অনুভব করে। তা গিরিবালাও দণ্ডমুণ্ডের কর্তা প্রসঙ্গে জ্বালা অনুভব করেছিল, তাই বলে ওঠে, তা তো করতে, তারপর ঠ্যাঙানিটা খেলে? সুরাজ ভুরুকুচকে বলে, ঠ্যাঙানি? তবে না তো কি। মেজ বড় ঠাকুরের সে গুণে ঘাট নেই। নিজে পড়েছ শিবতুল্য মানুষের হাতে। সুরাজ সুবর্ণর মুখের দিকে তাকায়। সুরাজ ভয় পায়, তাই তাড়াতাড়ি বলে, আসল কথা কি জানো সেজবু? মাতৃনিন্দা মহাপাপ হলেও না বলে পারছি না। মার পৃষ্ঠ বলে এতটা হতে পেরেছে। মাটি তো আমার সোজা নয়। পুরুষ একলা পড়লেই পরিবারের কাছে জব্দ। মা, দাদা, বোন, ভাজ চারিদিকের পৃষ্ঠ বলে এতবার বাড়ে তাদের। তোমাদের নন্দাইটি যে একলা পড়ে কিনা তাই শিবতুল্য। তখনকার মতো রক্ষা হয়, কিন্তু মুক্তকেশী আবার আগুন জ্বাললেন। হেমাঙ্গিনী এসেছেন সুরাজকে দেখতে। মুক্তকেশী হেসে হেসে গলা খুলে মেয়ের বাসার সুখ সমৃদ্ধির গল্প করেন। গল্প করেন বংশবৎ জামাইয়ের আনুগত্যের কাহিনী। সে কি বাড়ি, একেবারে সাহেব বাড়ি বুঝলি হেমা। কোচ, কেদারা, টেবিল, আরশি, কত কেতা। সুরিও আমার বেড়ায় যেন মেম। পায়ে জুতো, মোজা, বিলিতি ঢং করে কাপড় পরা। আর জামাইয়ের আমার হি হি হি, কি বলবো অবস্থা যা। অত বড় একটা হোমরা চোমরা চাকুরে সুরির কাছে যেন চোরটি। সুরির কথায় উঠছে বসছে। সুরি চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে। দূরে থেকে শুনি, চোখে তো দেখা হয়নি, দেখে বলবো কি চোখ যেন জুড়োলো। হঠাৎ এই জমাটি সভায় ছন্দপতন ঘটে। হঠাৎ সুবর্ণলতা কোন দিক থেকে যেন এসে প্রশ্ন করে, এসব দেখলে আপনার চোখ জুড়োয় মা? মুক্তকেশী প্রথমটায় থতমত খান, তারপর কপাল কুঁচকে বলেন, কোন সব? এই যে পুরুষ মানুষ স্ত্রীর কথায় উঠছে বসছে, স্ত্রী চোখ রাঙালে চোখে অন্ধকার দেখছে, তাছাড়া কোচ, কেদারা, টেবিল, আরশি। মুক্তকেশী ক্রুদ্ধ কণ্ঠে বলেন, কেন? শুনে বুঝি তোমার গা জ্বালা করে উঠল মেজ বৌমা? তা করবেই তো, হিংসের ঋষি ভরা যে। বলি, তোমরাই বা স্বামীকে কি ভেড়াকান্ত করতে বাকি রেখেছ? সাত যাই তো পরো জুতো মোজা, খানা খাওগে টেবিলে বসে। ধন্যি বটে, আহ্লাদ করে দুটো গপ্প করতে এলাম, গায়ে যেন ছুঁচ ফুটল মানুষের। ছুঁচ কেন ফুটবে মা? সুবর্ণ উঠে পড়ে বলে, আহ্লাদের কথায় আহ্লাদই হয়। মনে হয় তবু বাংলাদেশের একটা মেয়ে মানুষও মানুষের মতো বাঁচছে। তবে আপনাদের চোখে এসব মেম সাহেবই ভালো ঠেকে, এই দেখেই আশ্চর্য হচ্ছি। মুক্তকেশী আর উচিত উত্তর খুঁজে পান না। সুবর্ণ চলে গেলে বলে ওঠেন, দেখলি তো হেমা, এ আগুনের খাপনা নিয়ে ঘর করছি আমি। সর্বদা এই কথাই বলেন মুক্তকেশী। সবাই তাই বলে, আগুনের খাপড়া। কিন্তু সেই আগুন কানে জ্বালাতে পারল সুবর্ণ? কি বা জ্বালালো? শুধু তো নিজেই জ্বলে জ্বলে ভস্ম হল। সুরাজের বরে চিঠি এলো।
রঙিন খাম, আতরের গন্ধ, খামের কোণে বেগুনি রঙা একটি ছোট্ট গোলাপ ফুল। কত বছর বিয়ে হয়েছে সুরাজের? সুবর্ণ থেকে বড় না সুরাজ? সুরাজের নামের মানে কি? যখন কৌতুকের হাসি হেসেছিল সুবর্ণ, তখন তো সুরাজের বিয়ে হয়ে গেছে। সুরাজ লজ্জায়, আনন্দে, গৌরবে হেসে ফাটে, বলে, বুড়ো বয়সে ঢং দেখেছ? আসল কথা, বিয়ে হয়ে স্তব্ধ স্ত্রী গলায় ঝুলেছে। এদিকে শখের প্রাণ গড়ের মাঠ, তাই নতুন বরের মতো। চিঠিখানা নিয়ে সরে পড়ে সুরাজ, আদর আর আদরের সৌরভ ছড়িয়ে। গিরিবালা বলে, পয়সা থাকলেই আদিক্ষেতা শোভা পায়। বিন্দু বলে, শোভা পায় আর বলো না শেষদি, হাসি পায় তাই বলো। উমা শশী বলে, সেজ ঠাকুর জামাই তোমাদের ভাসুরের চাইতে মাত্র 2 বছরের ছোট। হয়তো ওইতেই অনেক কিছু বলা হয়, শুধু সুবর্ণ কিছু বলে না। সুবর্ণকে কে যেন আচমকা একঘা চাবুক মেরে গেছে। সত্যি কি তবে হিংসুটি হয়ে যাচ্ছে সুবর্ণ? সৌভাগ্যের অনেক লীলা দেখিয়ে বিদায় নিল সুরাজ। শেষের 2 দিন যে আবার বড় এসেছিল নিয়ে যেতে। বড়লোক বোনাইকে তোয়াজ করতে অনেক ব্যয় করে ফেললে মুক্তকেশীর ছেলেরা। কারণ সুরাজের বর ভাবেন, সাহেবের আগমন উপলক্ষে আরও 3 মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আনলেন মুক্তকেশী। সুবালা তো পড়ে থাকে চাঁপতায়, 7 জন্মে আনবার কথা মুখেও আনেন না, কারণ তার 1 পাল এন্ডিগেন্ডি। আবার আনলেন। মুক্তকেশী সবাইকে ডেকে ডেকে বললেন, লক্ষ্মীর ঘরে ষষ্ঠীর কৃপা কম, এ হচ্ছে ডাকের বচন। দেখো তার সাক্ষী সুরাজকে। বললাম, এ 2 মাস থাক আমার কাছে, একেবারে খালাস হয়ে তবে যাস। জামাইও রাজি হয়েছিলেন, বর্ষ আগে মেয়েই আমার থাকতে পারলেন না বদ ছেড়ে। সুরাজ চুপি চুপি সুবর্ণকে বলে, মোটেই তাই নয় বাবা। মায়ের এই দাপটের বহরে থাকবার বাসনা মিটে গেছে আমার। অন্যকে নিচু করে আমায় বড় করা, এ বাপু অসহ্য। তার সেই অসহ্যটুকু শেষ পর্যন্তই করতে হলো সুরাজকে। ভবেনকে নিয়ে আদিক্ষেতার বাড়াবাড়ি করলেন মুক্তকেশী। যাত্রাকালে শুধু মেয়েকেই ভালো ফরাসটাঙ্গা শাড়ি দিলেন তা নয়, জামাইকে কাঁচির ধুতির চাদর দিলেন। দিলেন সুবালা আর সুবালার বরকেও দিলেন মিলের ধুতির শাড়ি। তবু খরচপত্রর হয়ে গেল বিস্তর। হাওড়া স্টেশন যেতে ফিটন ভাড়াটা পর্যন্ত জোর করে দিয়ে দিলেন সুরাজকে। মিষ্টির হাঁড়ি দিলেন সঙ্গে। আর শেষ অবধি হয়তো হাঁপ ছেড়েই বাঁচলেন। সুবালার ইচ্ছে ছিল কটা দিন থাকে, কিন্তু পাঁজি পুঁথি না দেখে অদিনে এসেছে এই ছুতোই তাকে ভাগালেন মুক্তকেশী। তারপর, হ্যাঁ, তার পরদিনই সন্ধ্যাবেলা ছেলেদের ডেকে সংকল্পটা ঘোষণা করলেন মুক্তকেশী। বললেন, আমার তীর্থ খরচ তো ডবল লাগলো। শশধরের মার কাছে 100 খানি টাকা হাওলাত নিয়ে তবে পান্ডার কাছে মুখ রক্ষে, সে কর শোধ করতে হবে। তারপর তোমাদের এই বোন ভগ্নিপোত আনা আনি, খরচের খরচ আনত। বউ ছেলেদের মাস 2-4 মতন বাপের বাড়ি পাঠিয়ে দে দিকি। দেনাপত্র শোধ করে একটু গুছিয়ে নিয়ে তারপর আনিস। শুনে ভাইয়েরা মুখ চাওয়াচাই করল। সুবোধের তো শ্বশুরবাড়ি বলতে অষ্টরম্ভা।
শাশুড়ি কখনো ভাইয়ের বাড়ি, কখনো দেওরের বাড়ি, কখনো বোনজির বাড়ি। আর প্রবোধ, তার যে একটা শ্বশুরবাড়ি আছে সে কথা কে কবে মনে রেখেছে? প্রভাসের অবশ্য ভালো শ্বশুরবাড়ি আছে, প্রকাশের আছে একটা যেমন তেমন, কিন্তু প্রস্তাবটা কারো কাছেই প্রীতিকর ঠেকে না। তবু মায়ের কথার প্রতিবাদ চলে এ তারা ভাবতেই পারে না। স্বর্গাদপি গরীয়সী বলে কথা। ন্যায় বলুন, অন্যায় বলুন, মাথা পেতে নিতে হবে আদেশ। কি জানে বউয়েরা এ প্রস্তাব কোন আলোয় নেবে? ইদানিং তো বউগুলো যখন তখনই বলতে শুরু করেছে, এত যদি মাতৃভক্তি, মায়ের আঁচল তলায় খোকা হয়ে থাকলেই পারতে, বিয়ে করে সংসার পাতবার স্বাদ হয়েছিল কেন? যখন তখনই বলে। ধমকে ঠান্ডা করা যায় না, এ এক বিড়ম্বনা। মাতৃভক্তি আর বিয়ে, এ দুটোর মধ্যে যে কখনো বিরোধ ঘটতে পারে এটা কে কবে ভেবেছিল? সে যাক, নৈপথ্যের চিন্তা পরে, আপাতত সামনে মা। ছেলেরা তাই নিতান্ত বাধ্যভাবে বলে, তুমি যা ভালো বুঝবে। আমি তো ভালো বুঝেই বলছি, তবে তোমরা এখন সব বিজ্ঞ হয়েছ। হঠাৎ প্রবোধচন্দ্র ইতস্তত করে বলে ওঠে, আমার আর শ্বশুর বাড়ি। মুক্তকেশী বলেন, তা জানি, থেকেও নেই, অথচ শ্বশুর মিনসে নাকি এখনো চাকরি করছে, দুটো শালা মান নিমান হয়েছে। ছোটটা তো আবার বিয়েও করেনি, বিদেশে থাকে, টাকা পাঠায়। সেই যে বলে না, আছে গরু না বরহাল, তার দুঃখ চিরকাল, এ হয়েছে তাই। প্রবোধ এসব তথ্যে অবাক হয়। শ্বশুরবাড়ি নামক একটা জায়গা যে তার আছে এ প্রমাণ পাবার সুযোগ পায়নি সে। শাশুড়ির কলঙ্ক কথা সহজ ধারার মুখে পাথর চাপিয়ে দিয়েছিল। প্রথমে সেই একবার শ্বশুর নিতে এসেছিল, মুক্তকেশী যাচ্ছে তাই করে বিদায় করেছিলেন। তারপর আরও কি উপলক্ষে যেন নেমন্তন্ন করতে এসেছিল, পাঠানো হয়নি। আগে আসতো এক আধ দিন, আর আসে না। তদবধি সব সম্পর্ক শেষ। জীবনে কোনো দিন উচ্চারণ করেনি সুবর্ণ, বাবার জন্যে মন কেমন করছে, অথবা একবার তাদের না দেখে থাকতে পারছি না। এখন হঠাৎ মুক্তকেশীর মুখে তাদের তত্ত্ববার্তা। প্রবোধ বোধ করি ক্ষীণ কণ্ঠে একবার বলে, কে বলল তোমায়? মুক্তকেশী গম্ভীরভাবে বলেন, তোদের মাকে কারোর কিছু বলে যেতে হয় না, হাওয়ায় খবর পায়। মেজ বৌমার সেই পিসি বুড়ির একটা সতীনঝি যে আমার হেমার ছেলের শালির শাশুড়ি, সেই সূত্রেই খবর। পিসি, সতীনঝি, শালি, শাশুড়ি, এই সম্পর্কের জটিলতার জাল মুক্ত হবার চেষ্টা করে না প্রবোধ। শুধু সাহসে ভর করে বলে ফেলে, তা ওরা তো 7 জন্মে নিয়ে যাবার কথা বলে না। বলবে কে, মা আছে? তোমার গরুর ধ্বজা শাশুড়ির গুণে উভয় কুল মজল। যাকগে, নিয়ে যাবার কথা বলার অভ্যেস ওদের নেই, তাই বলে না। তুই যাবি, বকে রেখে আসবি। এবার প্রবোধের হয়ে সুবোধ হাল ধরে, কিন্তু মা, ওরা যখন বলেনি তখন। কথা শেষ করতে দেন না মুক্তকেশী, বলে ওঠেন, তা ওরা কেমন করে জানবে যে তোমাদের দেনা কর্জ হয়ে গেছে, বেপটে পড়েছ? তোমাদের শালা শ্বশুররা খড়ি পাততে পারে, এ খবর পেয়েছ কোনো দিন? তা নয় মানে, প্রবোধ প্রায় মরিয়া হয়েই বলে ফেলে, 7 জন্মে বলে না, হঠাৎ এরকম উপযাচক হয়ে। মুক্তকেশী ছেলের বক্তব্যকে সম্পূর্ণতার রূপ দিতে দিলেন না, বলে উঠলেন, উপযাচক হয়ে পাঠিয়ে দিলে তাড়িয়ে দেবে,
এ ভয় যদি থাকে তোমার, তাহলে অবশ্যই পাঠাবার কথা ওঠে না। তবে চিরকাল জানি বিয়েওয়ালা মেয়ে আরাধনার সামগ্রী, বাপের বাড়ি গেলে বাপ ভাই মাথায় করে রাখে। তবে তাই হবে বলে ছেলেরা তখনকার মতো রণে ভঙ্গ দেয়, কারণ অনুভব তো করছে নেপথ্যে জোড়া তিনেক কান উৎকর্ণ হয়ে আছে। তাদের মুখ বন্ধ করে রাখবার কার্যকরী পদ্ধতিটা যেন আজকাল আর তেমন কাজে লাগছে না। এই বিদ্রোহাত্মক মনোভাবের আমদানিকারিণী যে সুবর্ণলতা, তাতে অবশ্য সন্দেহ নেই। সেজো ছোট ভাই, তাই প্রতিনিয়ত সুবর্ণলতাকে সাপান্ত করছে মনে মনে। কিন্তু তাতে তো শুধু গায়ের ঝাল মেটানো, সংক্রামক ব্যাধি আপন কাজ করেই যাবে। কর্তারা অদৃশ্য হতেই নেপথ্যচারিণীরা রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন। বউরা যে কাছে পিঠে কোথাও আছে এটা মুক্তকেশী আন্দাজ করেছিলেন। ভেবেছিলেন ভালোই, জানা হয়ে থাক, সামনে এসে তো আর প্রতিবাদ করতে পারবে না। আর প্রতিবাদী বা করবে কি? বাপের বাড়ি যাবার সুযোগ পেলে তো বলতেই যাবে। অবশ্য বড় বউকে তিনি সবাইয়ের সঙ্গে ধরে সমদৃষ্টি পরাকাষ্ঠা দেখালেও মনে মনে তাকে ধর্তব্য করেননি। তাকে পাঠাবেন না, কার্যকালে কোনো ছুতো করবেন। একযোগে সবাই চলে গেলে চলবে কেন? মুক্তকেশী কি গুরু গঙ্গা ছেড়ে এখন ছেলেদের আপিসের ভাত রাঁধতে বসবেন? বড় বউ গেলে অচল, যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে সে। অথচ আত্মভোলা উদোমাদা বাড়ির পিঁপড়েটাকে পর্যন্ত ভয় করে চলে। ও থাকবে, মেজো সেজো ছোটকেই পাঠাতে হবে। আহ্লাদে নাচবে, সেজো ছোট নাচবেই। তবে ওই মেজোটার ব্যাপার সন্দেহজনক। ওর মতি বুদ্ধি কোনোদিনই স্বাভাবিক খাতে বয় না। হয়তোবা দুম করে বলে বসবে, আমি যাব না। বউদের এদিকে আসতে দেখেই মুক্তকেশী গম্ভীর চালে সলতে পাকাতে বসলেন। সলতে তো সংসারই কম লাগে না। ঘরে ঘরে হিসেব করলে কোন না 10-12টা পিদিম চলে। কেরোসিনের চলন অন্য কোথাও যদি হয়েও থাকে, মুক্তকেশীর অন্দরে তার প্রবেশ নিষেধ। নতুন আলোর পক্ষপাতী নন মুক্তকেশী। গিরিবালা এসে সুর গলায় বলে, ওসব রাখুন না মা, আপনি কেন কষ্ট করছেন? সলতে পাকাতে কেউ না সময় পায়, আমিই পাকিয়ে রাখব। মুক্তকেশী একটু উদাস হাসি হেসে বলেন, তোমরা কচিকাচার মা, বললে করব, হয়তো সময় পেলে না, অসময়ে অসুবিধেয় পড়া তো। ফস করে গিরিবালার হয়ে কথার উত্তর দেয় সুবর্ণলতা, কেন, আমরা কি কিছু করি না? মুক্তকেশী বহুবার ও দুঃসাহস দেখেছেন, তবুও কেন যে চমকান। চমকে উঠেই পরক্ষণেই ঠোঁটের আগায় এক চিলতে ধানি লঙ্কার ঝাল মেশানো হাসি এনে বলেন, করোনা কে বলেছে গো? তোমরাই তো সংসার মাথায় করে রেখেছ। তবে আমি বা বসে থাকি কেন? দুটো সলতে পাকিয়ে যদি উপকার না করব, তো ছেলেদের ভাতগুলো খাবো কোন লজ্জায়? সুবর্ণলতা এতখানি রাগ প্রকাশের পরেও বলে, এ আপনার রাগের কথা। সে যাক, আমাদের বাপের বাড়ি পাঠাবার কি যেন কথা হচ্ছিল? মুক্তকেশীর হাতের পীড়নে ছেঁড়া ন্যাকড়ার টুকরোগুলো কাঠির মতো কঠিন হয়ে উঠেছে। আরও কঠিন হয়ে উঠেছে তার চোয়ালের মাংসপেশি। সেই মুখের উপযুক্ত নীরস স্বরেই বলেন তিনি, যাদের কাছে বলবার বলা হয়ে গেছে বাছা, এক কথা 5 বার বলার সামর্থ্য আমার নেই। এত কঠিন হবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও প্রয়োজন আছে। ওটাই তো আশ্রয়, ওটাই পা রাখবার জায়গা। নইলে কি আর সংসার পর্বতের চূড়োর ওপর প্রতিষ্ঠিত থাকা যায়?
ভয় দেখিয়েই সবাইকে পদানত করে রাখা? ভয় ভাঙা হলে চূড়ো থেকে গড়িয়ে পড়ে যেতে হবে কিনা কে জানে। ভক্তির প্রশ্ন নিয়ে মাথা ঘামান না মুক্তকেশী। ভালোবাসার তো নয়ই। তার মতে এই ভালো। শনি দেবতার পুজোয় উপাচারের ত্রুটি করবার সাহস করো, হবে না। কঠিন মুখে সলতে পাকাতে থাকেন মুক্তকেশী। জলজ্যান্ত মানুষগুলো যে দাঁড়িয়ে আছে সে সম্পর্কে যেন চেতনাই নেই। জানেন এ মুখের সামনে সুবর্ণলতারও কথা বলবার সাহস হবে না। সাহস হবে না অবশ্য বকুনির ভয়ে নয়, মানহানির ভয়ে। কথা বললে যদি সে কথার উত্তর না দেন মুক্তকেশী। সে অপমানে যে সুবর্ণলতার মরণ তুল্য সে কথা জানেন মুক্তকেশী। সে মরণ দিতে চানও মাঝে মাঝে, কিন্তু তার নিজের বাকযন্ত্রই বিশ্বাসঘাতকতা করে। কথা না বলে থাকতে পারেন না তিনি। বিন্দু আর গিরিবালা অনেকক্ষণ অপেক্ষা করল বাপের বাড়ি যাবার প্রস্তাবটা পাকা করবার জন্যে। কে বলতে পারে আবার মেজাজ ঘুরে যায় কিনা গিন্নির। নিজেই তো মুক্তকেশী সবসময় বউদের বাপের বাড়ি যাওয়ার প্রতিবন্ধকতা করেন। এবারই বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। এইবারই মুক্তকেশী সুর বদলেছেন। এমন সুযোগ আবার না ফসকে যায়। ওরা তাই অনেকক্ষণ অপেক্ষা করল কথা পাকা করতে, কিন্তু আপাতত সুবিধে হলো না। চলে গেল আস্তে আস্তে। চলে গেল সুবর্ণলতাও। কিন্তু সে কি আস্তে আস্তে, সে কি আশায় আশায়? কিন্তু উল্টো পাল্টা সুবর্ণলতা সম্পর্কে যা ভেবেছিলেন মুক্তকেশী তাই হল। সুবর্ণ ঠিকরে এসে বলল, আমি যাব না। প্রবোধ অবশ্য এ আশঙ্কা করছিল এবং মনে মনে কণ্টকিতও হচ্ছিল, তবু মুখে অবহেলা দেখিয়ে বলল, কেন যাবে না কেন? যাব কেন সেটাই শুনতে চাই। প্রবোধ কড়া হবার চেষ্টা করে বলে, ঘটা করে শোনাবার কি আছে? এ কথা একটা কিছু ঘটেছে বলে চিরদিনের জন্যে কুটুম্বর সঙ্গে বিরোধ রাখাই বুঝি মহত্ব? মহত্ব করতে তো চাইছে না কেউ। প্রবোধ তীব্র স্বরে বলে, মা চাইছেন, মা মহত্বের বশে সেটা মিটোতে চাইছেন। আমি চাই না। তোমার বাপ ভাইয়ের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগা চাইছো না তুমি? না। নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার তোমার। সুবর্ণ অন্যদিকে চেয়ে বলে, তা তো করছোই, রাত দিনই করছো, নতুন নয়। প্রবোধ গলাটা নরম করে কার্যোদ্ধার করবার চেষ্টা করে। মার কানে এই কথা কাটাকাটির আভাস গেলে তো আর রক্ষে নেই। অবশ্য মায়ের এই আকস্মিক খেয়ালটার কারণ সে বুঝতে পারছে না এবং এ খেয়ালে বিপন্ন হচ্ছে। ধারণা করতে পারছে না এ হচ্ছে নির্বুদ্ধির ঠেকি নামধারিণী হেমাঙ্গিনীর। হ্যাঁ, হেমাঙ্গিনীই বলেছে। ওই দজ্জাল পরিবারকে তো তোর পেবো মাথায় করে নাচে। বলি সদা সর্বদা অত দাপট শুয়ে থাকিস কি করে? বউ তো এক দড়ি। মুক্তকেশী বলেছিলেন, কি করব বলো, অসহ্য হলে বেটার বউকে লোকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমার তো ওর বেলায় সে সুখ হবার জো নেই। সদা সর্বদাই তাই বুকের ওপর আগুনের মালসা নিয়ে বসে আছি। হেমাঙ্গিনী তখন এই পরামর্শ দিয়েছিল, বিরোধ মিটিয়ে ফেল, জিদ নিয়ে কি ধুয়ে জল খাবি? আর সত্যিই তো তোর বেয়ানমাগি কুচরিত্রির নয়। কাশিতে আছে, শুনি নাকি ডাঁটের ওপর আছে, বাপের পয়সা খায় না, খোট্টাদের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি পড়িয়ে মাইনে নেয়, সেই পয়সাই চালায়। তুই বাপু তোর মেজ বউয়ের বাপের বাড়িটাকে এবার যাতে তোল।
তুইও দুদিন হাঁপ ফেলে বাঁচ, মহারানীও দুদিন বাপ ভাইয়ের ওপর দাপট করে আসুক। অতএব এই জাতে তোলার প্রয়াস। কিন্তু সে প্রয়াসে যার বর্তে যাবার কথা সেই বাদী হচ্ছে, বলেছে আমি চাই না। তার মানে মেয়ে মানুষ নয়, পাষাণী। প্রবোধকে অতএব অবাক হয়ে বলতে হয়, আশ্চর্য। সুবর্ণ তীক্ষ্ণ গলায় বলে, ও এইটুকুতেই আশ্চর্য হচ্ছ তুমি? তা হতে পারো, তোমাদের অসাধ্য কাজ নেই। তবে ভাবছি, এত বছর বিয়ে হয়েছে, বাপ ভাইয়ের চেহারা কেমন তা ভুলে গেছি। এখন উপযাচক হয়ে বউ পৌঁছে দিয়ে আস্তে মাথা কাটা যাবে না তোমাদের? মাথা যে একেবারেই কাটা যাচ্ছিল না তা নয়, তবু আর একজন যে প্রত্যক্ষ হাতে মাথা কাটবার জন্য খাড়া সানিয়ে বসে, সে ভয়ের তুল্য ভয় আছে। তাই প্রবোধকে উদার সাজতে হয়, বলতে হয়, মায়ের মতি বুদ্ধিতে এতদিন তো কষ্ট পেলে, এখন বাপ বুড়ো হয়েছেন, কবে আছেন কবে নেই, যাওয়া আসাটা বজায় করাই তো ভালো। তোমাদের ভালোর সঙ্গে আমার ভালো মেলে না। সুবর্ণ উদ্ধতভাবে বলে, মোট কথা আমি যাব না। প্রবোধ হাসির চেষ্টা করে বলে, যাব না বললে আর চলছে কোথা? হাইকোর্টের হুকুম যে বেরিয়ে গেছে। সুবর্ণলতা এক মুহূর্ত স্তব্ধ থেকে বলে, আমি যদি সে হুকুম না মানি? যদি না মানি, মার হুকুম তুমি মানবে না? ন্যায্য হুকুম বলে অবশ্যই মানব, অন্যায্য হুকুম হলে নয়। প্রবোধ রূঢ় গলায় বলে, মার ন্যায্য অন্যায্য বিচার করবে তুমি? করব না কেন? মানুষ হয়ে যখন জন্মেছি, ভগবান যখন চোখ কান মন বুদ্ধি দিয়েছে। এ কথায় প্রবোধ রীতিমতো ক্রুদ্ধ হয়, বলে, মানুষ হয়ে জন্মেছ, তাই প্রতি পদে গুরুজনের ব্যাখ্যানা করবে কেমন? পায়ে মাথায় এক হয় না, বুঝলে? তোমার সঙ্গে তর্ক করবার বাসনা আমার নেই, তবে তোমার মাকে বলে দাওগে, এতকাল পরে হঠাৎ বাপের বাড়ি আমি যাব না। প্রবোধ আরও ক্রুদ্ধ গলায় বলে, ইচ্ছে হয় নিজে গিয়ে বলোগে, আমি বলতে পারবো না। আশ্চর্য, এমন বেহায়া মেয়ে মানুষ কখনো দেখিনি। কত ভাগ্যে যদি মার মত হলো। দোহাই তোমার, ভাগ্যের কথাটা থামাও। বেশ, অত ভাগ্যের ভার বইবার ক্ষমতা আমার নেই, তাই ধরে নাও। মনে পড়ে পিসি একবার চিঠি লিখেছিল, বাবার শক্ত অসুখ, সে চিঠি তোমরা ছিঁড়ে ফেলেছিলে। মনে পড়ে ছোটদা একবার দাদার মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে এসেছিল, তোমরা তাকে আমার সঙ্গে দেখা করতে দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। প্রবোধ সদর্পে বলে, তা রাগের ক্ষেত্রে মানুষ অমন করেই থাকে। রাগের ক্ষেত্রটা হঠাৎ শ্রীক্ষেত্র হয়ে যাচ্ছে কি জন্যে, সেটাই জানতে চাইছি। প্রবোধ হঠাৎ একটা অসতর্ক উক্তি করে বসে, বলে ফেলে, আমি বলিনি বাবা, আমার ইচ্ছেও ছিল না, মার হুকুম কি করব? সুবর্ণলতা একবার স্বামীর আপাদ মস্তক দেখে নিয়ে বলে, ঠিক আছে, আমি হুকুম রদ করিয়ে আনছি। খবরদার মেজবউ। প্রবোধ হা হা করে ওঠে, ইচ্ছে করে আগুন খেতে যেও না, জেনে শুনে সাপের গর্তে হাত দিও না। সাপের বিষেই তো জর্জর হয়ে আছি, এর থেকে আর বেশি কি হবে? বলে সুবর্ণলতা ঘর থেকে বেরিয়ে যায়। নিরুপায় প্রবোধচন্দ্র ঘরের মধ্যে পায়চারি করতে থাকে, সাহস হয় না দালানে বার হতে। কি জানি কি সর্বনাশ ঘটাতে গেল সুবর্ণলতা।
হ্যাঁ, তখনও এ ভয় ছিল। তখনও বহুবিধ সর্বনাশ ঘটিয়ে ঘটিয়ে ঘাঁটা পড়ায়নি সুবর্ণ। তাই তখনও প্রবোধ ভাবতে পারত, মেয়ে মানুষ হয়ে কি ভয়ানক বুকের পাটা মেজ বউয়ের। মুক্তকেশীয় যে মেয়ে মানুষই, এ তথ্যটা আবিষ্কার করে ফেলার মতো দুঃসাহস ওদের নেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমির বার্তা প্রবোধচন্দ্রদের সংস্কৃতিতে কখনো প্রবেশ করেনি। ওরা শুধু একজনকেই জানে, জানে তার ইচ্ছে আইন, তার আদেশই অলঙ্ঘ হবে না। লঙ্ঘন করার চিন্তার ধারে কাছে কারো ছায়া দেখলেই যে মুক্তকেশী বলে বসেন, থাকবো না, চলে যাব। বার্ধক্যে বারাণসী, এ কথা ভুলে বসে আছি বলেই এত হেনস্তা আমার। ওদিকে স্ত্রীও ছেড়ে কথা কয় না। পুরুষ মানুষ হয়ে জন্মানোর কত জ্বালা। কতক্ষণ পরে যেন চমক ভাঙল ভাইজি মল্লিকার ডাকে। মল্লিকা উচ্চ চিৎকারে হাঁক দিয়েছে, মেজো কাকা, জলদি, ঠাকুমা ডাকে। আমাকে? আমাকে কেন? মল্লিকা খড়খড় করে বলে, তা জানি না, মেজো কাকি গিয়ে ঠাকুমাকে 7 কথা শুনিয়ে দিয়েছে, তাই বোধ হয়। প্রবোধ কাতর গলায় বলে, মল্লিকা, লক্ষ্মী মা আমার, বলকে মেজো কাকা বাড়ি নেই। বাহ, বললেই অমনি হলো? এই মাত্র আরও তোমায় দেখে গেল না? তবে যা, বলগে এই মাত্র কল ঘরে ঢুকেছে। আমি বাবা মিথ্যে টিথ্যে বলতে পারবো না, ইচ্ছে হয় যাবে, না ইচ্ছে হয় যাবে না, না ইচ্ছে হয় না যাবে বলে ধর্মপুত্রের মহিলা সংস্করণ মল্লিকা ধর্মের মহিমা বিকীর্ণ করে চলে যায়। মনে হয় একটা গিন্নি। অগত্যাই যেতে হয় প্রবোধকে বলির পাঠার গতিভঙ্গি নিয়ে। মুক্তকেশী ছেলেকে দেখে জলদগম্ভীরে বলেন, বাবা প্রবোধ, মুখ্য মেয়ে মানুষ, একটা অসঙ্গত কথা না হয় বলেই ফেলেছি, ঘাট মারছি তার জন্যে, কিন্তু অপরাধের শাস্তি দিতে নিজে তুমি ধরে 7 ঘা জুতো মারলে না কেন আমায়? বউকে দিয়ে এই অপমানটা করানোর চাইতে সে অনেক ভালো ছিল। মা, প্রবোধচন্দ্র প্রায় আছড়ে মায়ের পায়ের কাছে পড়ে বলে, মা, তোমাকে অপমান করার সাহস যার হয়েছে, জুতো তারই খাওয়া উচিত। কোথায় সে? এখনই একটা হেস্ত নেস্ত হয়ে যাক। মুক্তকেশী অবশ্য একটু প্রীত হন, নচেত তুমি ছেড়ে তুই ধরতেন না। বলেন, থাম পেব, বীরত্বের বড়াই আর করিস নে। এদিকে তো বউয়ের ভয়ে কেঁচো হয়ে গুটিয়ে যাস। পুরুষের হিম্মত যদি থাকতো তোর বউ এমন দুঃশাসন হয়ে উঠত না। প্রবোধচন্দ্র জননীর এই ধিক্কার বাক্যে সহসা দুঃশাসন শাসক ভীম মূর্তি ধারণ করে হুঙ্কার দিয়ে ওঠে, মল্লিকা, ডেকে আন তোর মেজো কাকিকে। সোজায় না আসে চুল ধরে নিয়ে আয়। মুক্তকেশীর কলিশ কঠোর ওষ্ঠাধরের ফাঁকে বোধ হয় ক্ষীণ একটু হাসির আভাস দেখা যায়, কিন্তু সেটুকু দমন করে ফেলে বলেন, থাক বাছা, কেলেঙ্কারিতে আর কাজ নেই, যে যেমন আছে থাক। আমাকে তোমরা আজই কাশি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। বেটার বউয়ের লাথি খেয়ে সংসারে কামড়ে পড়ে থাকবার প্রবৃত্তি আমার নেই। কিন্তু মুক্তকেশীর কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে কি কেউ বোমা দাগল?
না হলে সবাই এমন চমকে উঠল কেন? বোমা না হলেও বোমার মতোই শক্তিশালী, মৃদু অথচ তীক্ষ্ণ একটি প্রতিবাদ। অপমান আমি কাউকে করিনি, কথার জোরে নয়কে হয় করলে কি করব? বলল এই কথা সুবর্ণলতা, বরের সামনে, বড় বড় দেওরদের সামনে স্পষ্ট গলায় শাশুড়ির কথায় প্রতিবাদ করল। বজ্রাহত ভাবটা কাটলে মুক্তকেশী একটু তিক্ত হাসি হেসে বলেন, এরপরও আর তোমরা আমায় এ সংসারে থাকতে বলো বাবা, না হয় আমি তোমাদের শাখা চুড়ি পরা মা নয়, তবু মা তো। বড় বউ হঠাৎ যেন ঘুমন্ত বা গর্জন করে উঠল, বড় বউ, বড় বউ। চিৎকারে বাড়ি থরথরিয়ে ওঠে। দোষ করেছে মেজ বউ। ডাক কেন বড় বউকে? কেউ বুঝতে পারে না, সবাই থরথর করে। বড় বউ তো মেজ দেওরের সঙ্গে কথাও কয় না, তথাপি এই ডাকের পর বসেও থাকতে পারে না। রণস্থলে হাজির হয় ঘোমটা দিয়ে কাঁপতে কাঁপতে। প্রবোধচন্দ্র উত্তেজিতভাবে বলে, বড় বউ, তোমাদের মেজ বউকে বলো মার পায়ে ধরে ক্ষমা চাক। ওহ, তাই তাই বড় বউ। মায়ের সামনে সরাসরি স্ত্রীকে সম্বোধন করা চলে না, তাই বড় বউকে মাধ্যম করা। অবশ্য আশা ছিল বড় বউকে আর কষ্ট স্বীকার করতে হবে না, এই হুমকিই যথেষ্ট। কিন্তু আশ্চর্য কাণ্ড, এত বড় তর্জনের পরও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল সুবর্ণলতা। বড় বউ ওকে ঘাড় ধরে ক্ষমা চাওয়াও। উমা শশী কাছে এসে মৃদুস্বরে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন মেজবু? চা, মাপ চা। সুবর্ণলতা মুখ তুলে উমা শশীর দিকে তাকালো, আর সে দৃষ্টিতে উমা শশী যেন হিম হয়ে গেল। শাশুড়ির চোখের অনেক ভয়াবহ দৃষ্টি দেখার অভ্যেস আছে তার, এমন চাউনি কখনো দেখেনি। এ কি, সুবর্ণলতা কি পাগল হয়ে গেল? এ যে স্পষ্ট পাগলের চোখ। সেই চোখ তুলে সুবর্ণলতা তীব্রস্বরে বলে, কেন মাপ চাইব কেন? উমা শশী বলে, চাইলেই তো সবগুল মিটে যায় ভাই, বল বল লক্ষ্মীটি। মা, যা বলেছি না বুঝে বলেছি। কিন্তু উমা শশীদের হিসেব মতো গোল মিটোতে পারলে তো পৃথিবীটাই সমতল হয়ে যেত, তা হয় না। সুবর্ণলতার মুখ দিয়ে সে কথা বার করানো যায় না। সুবর্ণলতা বলে, না বুঝে তো বলিনি, বুঝেই বলেছি। হ্যাঁ, বুঝেই বলেছে সুবর্ণ শাশুড়িকে। বাবার সঙ্গে সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে। বাবা যখন উদ্দেশ করেছেন তখন দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে, আর এখন নিজের সংসারে ভাতের আকাল হয়েছে বলে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব তো মানের বড়াই, কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই। বলেছিল, আবার এখন বলছে, না বুঝে বলিনি। অবাক হয়ে গিয়েছিল বাড়ির প্রতিটি সদস্য, এমনকি সুবোধ। বিরক্ত হয়ে বলেছিল, পেবোটা শিক্ষা সহবত দিতে জানে না। আর মুক্তকেশী শুধু স্তম্ভিতই হননি, যেন একটু ভয়ও পেয়েছিলেন। একটা ভয়াবহ ভবিষ্যৎ যেন দাঁত খিঁচিয়েও কি মারছে তার জীবনের সীমানা প্রাচীরের ওধার থেকে। পড়বে বুঝি লাফিয়ে। যাক,
তবু এখনই সে ভয়কে আমল দেবার দরকার নেই। ঘরের খিল হুড়কো আছে মজবুত। ছেলেরা আজও মায়ের পদানত। আজও একটা বউকে দূর করে দিয়ে ছেলের আর একটা বিয়ে দিতে পারেন মুক্তকেশী। প্রভাস বলেছে, ওকালতি করছি, কোর্ট কাছারি দেখছি, ভদ্র ঘরের মেয়ে যে এমন বেসহবত হয় এ ধারণা ছিল না। এ সমস্তই মেজদার বুদ্ধিহীনতার ফল। মেয়ে মানুষকে কখনো আশকারা দিতে আছে? সর্বদা চোখ রাঙানির নিচে রাখলে তবে শায়েস্তা থাকে। প্রকাশ বলেছে, পয়সা দিয়ে আর এস্টারে গিয়ে থিয়েটার দেখতে হবে না আমাদের। বাড়িতে বসে অনেক থিয়েটার দেখতে পাওয়া যাবে। বিয়েটা জব্বর করেছিল মেজদা। ক্ষিপ্ত মেজদা অতএব বউ শায়েস্তা করবার ভার নেয়। 3rd ক্লাস ঘোড়ার গাড়ি একখানা ডেকে আনে। যে গাড়িতে চাপিয়ে এ বাড়ির মেজ বউকে নির্বাসন দেওয়া হবে। মেজ বউ যাবে একা, এক বস্ত্রে। মেয়েটা আর ছেলে দুটো থাকবে এ বাড়িতে। তারা এ বংশের। সুবর্ণলতার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। যদি কোনোদিন পায়ে ধরে ক্ষমা চেয়ে চিঠি লেখে, তবেই হয়তো আবার ওদের মুখ দেখতে পারবে সুবর্ণ। নচেত এ বাড়ির অন্ন জলের বরাত উঠল ওর। বরাত উঠল স্বামী সন্তানের সঙ্গর। আড়ালে আবডালে সবাই প্রবোধকে স্ত্রৈণ বলে। দেখুক আজ তারা। নিজেই বনবাস দিয়ে আসবে সীতাকে। মুক্তকেশী কিন্তু এ ভূমিকায় নেই। মুক্তকেশী সেই যে জপের মালা নিয়ে বসেছেন, নরণচরণ নেই তার থেকে। সুবর্ণর বড় মেয়ে চাঁপা মায়ের এই দুর্গতিতে কাঠ হয়ে বসে থেকে একসময় ঘরে গিয়ে কাঁদতে বসেছে। ডানু কানু 2 ছেলে মার সঙ্গে যাবে। মার সঙ্গে যাব, মার সঙ্গে যাব করে পরিত্রাহী চেঁচিয়ে অবশেষে জেঠির কাছ থেকে খেলনা পুতুল খাবার পেয়ে চুপ করেছে। কর্তারা কে কোন দিকে গেছেন, গিন্নিরা আরব্ধ কাজের ভার আবার হাতে তুলে নিয়েছে। মুক্তকেশী নির্বিকার। প্রবোধের কাজটা তার সমর্থন পেল কি পেল না তাও বুঝতে পারে না প্রবোধ। এর চাইতে যদি মুক্তকেশী গলা খুলে বলতেন, বেশ করেছে প্রবোধ, এত বড় জাহাবাজ মেয়ে তিনি ভূভারতে দেখেননি, অনেক আহ্লাদের ব্যাপার হতো। এটা কি হলো? লাঠিটা ভাঙল, সাপটা মরল না, বউ বিতাড়িত হলো, মা প্রসন্ন হলেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।